আচ্ছা, এমন একজনের কথা ভাবুন তো, যার পুরো দুনিয়াটাই চলে বিশুদ্ধ অঙ্ক আর কাঠখট্টা যুক্তি দিয়ে। ইনিই হলেন ব্রজভূষণ চক্রবর্তী। তার কাছে যা কিছু বিজ্ঞানের পাল্লায় মাপা যায় না, সেটার কোনো অস্তিত্বই নেই। তাহলে প্রশ্নটা হলো, এমন একজন কট্টর যুক্তিবাদী কি কখনো অলৌকিক কিছু বিশ্বাস করতে পারেন? মানে এটা কি সম্ভব? এই অসাধারণ বাংলা গল্পটা ঠিক এই প্রশ্নটাকেই একটা চরম পরীক্ষার মুখে ফেলে দেয়। চলুন আমরাও দেখি যুক্তির এই ইস্পাতের বর্মটা আদৌ ভেদ করা যায় কি না। তো প্রথমে পরিচয় করা যাক আমাদের গল্পের মূল চরিত্রের সাথে। ব্রজভূষণ ৪০ বছর বয়স, পেশায় গণিতের অধ্যাপক, আর তার মনটা ওটা যেন যুক্তির তৈরি একটা দুর্ভেদ্য কিল্লা। বন্ধুদের আড্ডায় যখনই ভূতের গল্প বা অলৌকিক কোনো আলোচনা জমে উঠত, ব্রজভূষণই হতেন সেই আসরের একমাত্র কিন্তু, মানে তিনি একমাত্র সন্দেহ করতেন, আর যে কোনো রহস্যের জন্য তার পকেটে একটা না একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা রেডি থাকতই। তার একটাই বাধা বলি, ওসব হল পিওর হ্যালুসিনেশন। ব্যাস, ভূতের গল্প হোক বা অন্য কোনো রহস্যময় ঘটনা, সবকিছুকেই তিনি উড়িয়ে দিতেন মনের ভুল বলে। সোজা কথা, যা প্রমাণ করা যায় না তার কাছে সেটার কোনো অস্তিত্বই নেই। ব্রজভূষণের এই একগুয়ে অবিশ্বাসে তার বন্ধুরা তো প্রায় হতাশ। শেষমেশ তারা একটা উপায় বের করলেন। তাকে নিয়ে গেলেন তারানাথ তান্ত্রিকের কাছে। ইনি একজন বেশ রহস্যময় সাধক, যিনি লোকচক্ষুর আড়ালেই থাকতে ভালোবাসেন। ব্রজভূষণ তো ভেবেই নিয়েছিলেন যে তিনি কোনো জাঁকজমক দেখানো ভণ্ড তান্ত্রিকের পাল্লায় পড়তে চলেছেন। হয়তো জাদু দেখানোর চেষ্টা করবে বা টাকা চাইবে। কিন্তু গিয়ে দেখলেন একদম উল্টো। একজন শান্ত সাধারণ মানুষ। আর তারানাথ সোজাসাপটা জানিয়ে দিলেন, বিশ্বাস জিনিসটা জোর করে হয় না, ওটা ভেতর থেকে আসতে হয়। কোনো ম্যাজিক বা অলৌকিক ক্ষমতা দেখানোর বদলে তারানাথ একটা অন্যরকম প্রস্তাব দিলেন। একটা বলা যায় বুদ্ধির পরীক্ষা। তিনি ব্রজভূষণের হাতে একটা মুখবন্ধ খাম ধরিয়ে দিলেন আর দিলেন কয়েকটা সহজ নির্দেশ। কিন্তু পরীক্ষাটা শুরু হওয়ার আগেই সবকিছু ওলটপালট হয়ে গেল। একটা টেলিগ্রাম এসে পৌঁছল। খবরটা খারাপ। ব্রজভূষণের মা গুরুতর অসুস্থ। তাকে তখনই গ্রামের বাড়ির দিকে ছুটতে হল। সময় বাঁচানোর জন্য তিনি তখন মরিয়া। তাই এক ভয়ঙ্কর ঝড়ের রাতে একটা বিপজ্জনক শর্টকাট নিলেন। গভীর রাতে মাঠঘাট পেরিয়ে এক ফুঁসতে থাকা নদীর সামনে এসে দাঁড়ালেন। সেই নিকষ কালো অন্ধকারে একটা নড়বড়ে কাঠের সাঁকো পার হয়ে ভোরের আলো ফোটার আগেই তিনি মায়ের কাছে পৌঁছান। তো কয়েকদিন পর তার মা যখন একটু সুস্থ হলেন, তিনি গ্রামের এক প্রবীণ লোকের সাথে কথা প্রসঙ্গে তার সেই রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিলেন। কিন্তু সেই ভদ্রলোকের উত্তর শুনে ব্রজভূষণের পায়ের তলার মাটি সরে গেল। তার সারা জীবনের যুক্তি, তার বিজ্ঞান, সব যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। তিনি খোঁজখবর নিলেন। গ্রামের চাষিদের সাথে কথা বলে যা জানলেন তা অবিশ্বাস্য। তিনি গ্রামে পৌঁছানোর আগেই ঝড়ে ওই সাঁকোটা পুরোপুরি ভেঙে গিয়েছিল। মানে ব্রজভূষণ এমন একটা অভিজ্ঞতার মুখে পড়লেন যা কোনো যুক্তি বা বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। তিনি এমন একটা সাঁকো পার হয়েছিলেন যার আসলে কোনো অস্তিত্বই ছিল না। অবশেষে সেই ১৫ নম্বর দিনটা এলো। তারানাথের বাড়িতে যে ব্রজভূষণ ফিরে এলেন, তিনি আর আগের সেই মানুষটা নন। তার ভেতরে সেই কট্টর যুক্তিবাদী, সেই অবিশ্বাসী লোকটা যেন হারিয়ে গেছে। তিনি তার তারানাথের কাছে এসে তার সেই অসম্ভব সাঁকো পার হওয়ার পুরো ঘটনাটা খুলে বললেন, আর নিজের আগের সেই অহংকারের জন্য মন থেকে ক্ষমা চাইলেন। আর ঠিক তখনই গল্পের ক্লাইম্যাক্স, তারানাথের পরীক্ষার সেই চূড়ান্ত মুহূর্ত। তারানাথ সেই মুখবন্ধ খামটা ফেরত চাইলেন। ব্রজভূষণও জানালেন যে তিনি তার কথা রেখেছেন, খামটা খুলেননি। তারানাথ খামটা খুললেন, আর তার ভেতর থেকে বেরোল একটা কাগজ, যাতে লেখা ছিল মাত্র একটা প্রশ্ন: নদীর ওপর সাঁকোটা কিভাবে পার হয়েছিলেন? আসল ব্যাপারটা ভাবুন একবার। তারানাথ কোনো জাদু দেখাননি। তিনি ঠিক ১৫ দিন আগে একদম নিখুঁতভাবে বলে দিয়েছিলেন ঠিক কোন ব্যক্তিগত, কোন অব্যাখ্যেয় ঘটনাটা ব্রজভূষণের জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। এর ভেতরে আরও একটা স্তর আছে, যা থেকে বোঝা যায় ঘটনাটা শুধু একজন অবিশ্বাসীকে শিক্ষা দেওয়ার জন্য ছিল না, এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল। এই নতুন ব্রজভূষণ, যিনি এখন বিশ্বাস করতে শিখেছেন, তিনি একটা প্রস্তাব দিলেন। তার ভাগ্নের সাথে তারানাথের মেয়ে চারির বিয়ের প্রস্তাব। আর এই একটা কাজের মাধ্যমেই যেন ব্রজভূষণের এই পুরো যাত্রাটা একটা অনেক বড়, আগে থেকে ঠিক করে রাখা কোনো পরিকল্পনার অংশ হয়ে গেল। তারানাথ তখন আসল রহস্যটা ভাঙলেন। তার মেয়ে চারি সাধারণ নয়, তার মধ্যে দৈব শক্তি আছে। আর এক ভবিষ্যৎবাণী ছিল যে
চারির বিয়ের প্রস্তাব নিজে থেকে আসবে। তারানাথকে পাত্র খুঁজতে হবে না, আর প্রস্তাবটা আসবে ঠিক তার 17 বছর বয়স হওয়ার পর। আর অবিশ্বাস্য ব্যাপার হল, ব্রজভূষণ যেদিন বিয়ের প্রস্তাবটা নিয়ে এলেন সেদিনই ছিল চারির 17তম জন্মদিন। ভবিষ্যৎবাণীটা একদম অক্ষরে অক্ষরে মিলে গেল। এতে পরিষ্কার বোঝা যায় যে ব্রজভূষণের ওই অসম্ভব যাত্রা, তার বিশ্বাসের সংকট, এগুলো শুধু তার একার পরীক্ষা ছিল না, বরং এটা ছিল একটা দৈব পরিকল্পনার অংশ। চারি ভাগ্যের দূত হিসাবে তাকে তৈরি করার জন্যেই এই পুরো ঘটনাটার প্রয়োজন ছিল। ব্রজভূষণের এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, যেখানে আমাদের পরিচিত যুক্তির শেষ হয়ে যায়, বিশ্বাসের জগতের শুরুটা কি ঠিক সেখান থেকেই হয়?